আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। দি এক্সোরসিস্ট আমেরিকান লেখক উইলিয়াম পিটার ব্লাটি রচিত এবং হার্পার অ্যান্ড রো দ্বারা প্রকাশিত 1971 সালের একটি হরর উপন্যাস। বইটিতে 11 বছর বয়সী রেগান ম্যাকনিল, একজন বিখ্যাত অভিনেত্রীর কন্যা এবং দুজন পুরোহিতের দানবীয় শক্তির অধিকারী এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে অসম যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে। এই গল্পটি মূলত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, যে ঘটনাটি ব্লাটি 1949 সালে জর্জ টাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় শুনেছিলেন। পরবর্তীতে 1973 সালে এই উপন্যাসটির উপর নির্ভর করে তৈরি হয়েছিল পৃথিবী বিখ্যাত এবং সব থেকে ভয়ঙ্কর ভৌতিক মুভিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুভি দ্য এক্সোরসিস্ট। স্টোরি লেনে আমাদের এবারের আয়োজন দ্য এক্সোরসিস্ট উপন্যাসটি। আশা করি আপনাদের আমাদের এবারের আয়োজনটি ভালো লাগবে। যারা আমাদের আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। শুরু করছি দ্য এক্সোরসিস্ট। ক্রিস একজনের জন্য অপেক্ষা করছিল। অফিস ছুটির সময় সবাই ঘরে ফিরছে, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। ক্রিস এমন ভাবভঙ্গি করছে যাতে কেউ বুঝতে না পারে সে কারো জন্য অপেক্ষা করছে। একজনকে এগিয়ে আসতে দেখা গেল ওর দিকে, কিন্তু সে নয়। যে আসছে সে কিছুতেই ফাদার ডেমিয়েন কারাস হতে পারে না। লোকটার পরনে আধময়লা খাকি প্যান্ট, গায়ে নীল রঙের সোয়েটার। সে ক্রিসের দিকে বারবার তাকাচ্ছে। যে জায়গাটায় ক্রিস দাঁড়িয়ে আছে তার নদীর পাড়ে, অপেক্ষাকৃত নির্জন। কিন্তু লোকটা এমনভাবে দ্রুত পা ফেলে আসছে যে ক্রিসের আশঙ্কা হলো তার মতলব ভালো নাও হতে পারে। আপনি মিসেস ম্যাকনিল? আমি ফাদার ডেমিয়েন কারাস। নিজেকে সামলাতে ক্রিসের একটু সময় লাগলো। তাড়াতাড়ি সানগ্লাস খুলে ফেলল। প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, ভেবে এখন ওর দারুণ লজ্জা লাগছে। আমাকে এভাবে ছুটে আসতে দেখে ভয় পেয়েছিলেন নাকি? আমি ঠিক বুঝতে পারিনি আপনি ফাদার কারাস। তাই আমি অবশ্য ইচ্ছা করেই পাদ্রীদের পোশাকটা পরে আসিনি। আপনি বলেছিলেন গোপনে কথা বলতে চান, সেজন্যই। ফাদার কারাস, আপনাকে আগে একদিন আমি বিশ্ববিদ্যালয় এলাকায় দেখেছি, তবু আজ চিনতে পারিনি। আপনার কাছে সিগারেট আছে? আছে, ফিল্টার ছাড়া। চলবে? আজ আমি যে কোনো সিগারেট খেতে পারি। মিসেস ম্যাকনিল, হঠাৎ কি দরকার পড়লো আমার, যা আবার খুব গোপনীয়? কারাস সিগারেট বের করলেন। শুনলাম আপনি একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। ঠিকই শুনেছেন, নামকরা কিনা জানি না, তবে সাইকিয়াট্রিস্ট। আপনি কোথায় পড়াশোনা করেছেন? হার্ভার্ড আর জন হপকিন্সে, তারপর বেলেভুতে। আশ্চর্য তো, আমি কিন্তু আপনাকে একজন সাধারণ পাদ্রীই মনে করেছিলাম। আমি আসলে তাই, মিসেস ম্যাকনিল। আপনি ফাদার ডয়ারকে চেনেন? হ্যাঁ, আমার ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমার বাড়িতে একদিন এসেছিলেন। ডেমিয়েন কারাস জিজ্ঞাসু চোখে তাকালেন। ক্রিস থেমে থেমে বলল, তিনি কি আমার বাড়ির পার্টি সম্পর্কে কিছু বলেছেন আপনাকে? না তো। আমার মেয়ের সম্বন্ধে কিছু? না, আমি জানিই না আপনার কোনো মেয়ে আছে।
ফাদাররা তাহলে সত্যি সত্যি মুখ বন্ধ করে রাখতে পারেন? সবাই পারেন না, কেউ কেউ পারেন। ফাদার কারাস, কেউ যদি আপনার কাছে গোপন কিছু বলে, আপনি কি তা গোপন রাখেন? তা রাখি। আচ্ছা ফাদার, ধরুন একজন খুব খারাপ লোক, একজন খুনি, সে যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে, তাহলে কি তাকে সাহায্য করবেন? কি ধরনের সাহায্য? ক্রিস আচমকা বলল, কারো ওপর যদি শয়তান বা পিশাচের কোনো ভর হয়, তাহলে কি করে তাড়ানো যায় জানেন? আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ধরুন কারো ওপর শয়তানের আছর হয়েছে। মিসেস ম্যাকনিল, এসব আজকাল হয় না। হয় না? কখন থেকে হয় না? যখন থেকে আমরা জানতে পারলাম যে মানসিক অসুখ বলে একটা জিনিস আছে। ক্রিসের মুখে চোখে হতাশার ভাব জাগতে দেখে ফাদার কারাস যেন অবাক হলেন। শান্ত স্বরে বললেন, আজকাল অনেক ফাদার শয়তানের অস্তিত্বে বিশ্বাস করেন না। শয়তানে বা পিশাচে পাওয়া বিশ্বাস করা তো অনেক দূরের ব্যাপার। আপনি কি সত্যি সত্যি একজন পাদ্রী? বাইবেলে তো মানুষের উপর শয়তানের ভর হওয়ার অনেক অনেক কাহিনী আছে। প্রভু যীশু খ্রিস্ট সেসব শয়তান তাড়িয়েছেন। মিসেস ম্যাকনিল, আসলে ওদের সিজোফ্রেনিয়া ছিল, শয়তান বা পিশাচের কোনো ব্যাপার না। ক্রিস আচমকা বলে ফেলল, ফাদার কারাস, আমার একমাত্র মেয়ের উপর পিশাচের ভর হয়েছে। আপনি কি কোনোভাবে এই পিশাচকে তাড়াবার ব্যবস্থা করতে পারবেন? আপনি এক্সোরসিজমের কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি হয়তো জানেন না, এক্সোরসিজমে ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। কেন? মন্দ হবে কেন? এক্সোরসিজমের পুরো ব্যাপারটাই দারুণ সাজেস্টিভ, মনের ওপর খুব প্রভাব ফেলতে পারে। তাছাড়া গির্জার অনুমতি প্রয়োজন। সে অনুমতি সহজে পাওয়া যাবে না। প্রথমে ওরা নিশ্চিত হতে চাইবে যে সত্যিই আপনার মেয়েকে পিশাচে পেয়েছে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি কি এক্সোরসিজম করতে পারেন? পারি, সব ফাদারই পারেন। তবু গির্জার অনুমতি লাগবে, তাছাড়া হবে না। আপনি কি একবার দেখবেন আমার মেয়েকে প্লিজ? নিশ্চয়ই দেখব, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখব। ফাদার কারাস, আমি অনেক সাইকিয়াট্রিস্ট আর ডাক্তার দেখিয়েছি। এখন আমার একজন ফাদারের সাহায্য চাই, প্লিজ ফাদার। ফাদার কারাসকে স্তম্ভিত করে দিয়ে ক্রিস হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে কারাস বললেন, চলুন আপনার মেয়েকে দেখে আসি। ডেমিয়েন কারাস নিঃশব্দে হাঁটতে লাগলেন। বাড়ির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা কিছু যেন অনুভব করলেন। সারা শরীর তার ঝিমঝিম করে উঠল। কিছু একটা আছে। সিঁড়ি দিয়ে রেগানের ঘরের দিকে উঠতে উঠতে যেন অপার্থিব কোনো কণ্ঠ শুনলেন কারাস। ভারী গম্ভীর গলা, ঘৃণা আর ক্রোধ মেশানো। ভ্রু কুঁচকে গেল তার, কিন্তু তারপরই হাসির শব্দ, হাহা শব্দে হাসি, স্লেমা জড়ানো বৃদ্ধের ক্রূর হাসি। কাল দরজার সামনে দাঁড়িয়েছিল। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল ফাদার কারাসের দিকে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, আপনি কি একজন ফাদার? হ্যাঁ। যান, ভেতরে যান, দেখুন। কারাস ক্রিসকে জিজ্ঞেস করলেন, ভদ্রলোকটি কে? আপনার মেয়ের সঙ্গে যে কথা বলছে? ও ঘরে ভদ্রলোক টদ্রলোক কেউ নেই, রেগান একাই আছে। আপনি যান, আমি যাচ্ছি না। ফাদার কারাস দরজার হাতল ধরতেই ভেতরের সমস্ত শব্দ থেমে গেল। শুমশান নীরবতা। ঘরের ভেতর ঢুকে অনেকক্ষণ ফাদার কারাস কোনো কথা বলতে পারলেন না। কঙ্কালসার যে আকৃতিটা বিছানায় দড়ি দিয়ে বাঁধা, সেই কি 12 বছরের রেগান? এ তো এক বৃদ্ধার কুৎসিত অবয়ব। তবে চোখ দুটো চকচক করছে, তাকিয়ে আছে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে। সেই দৃষ্টিতে বুদ্ধির দীপ্তি খুব স্পষ্টভাবেই দেখা যায়। কিন্তু কি ভয়ঙ্কর চাহনি!
ফাদার কারাস বন্ধুর মতো হাত বাড়িয়ে নরম সুরে বললেন, কেমন আছো রেগান? কারাস চেয়ার টেনে রেগানের সামনে বসলেন। আগের মতোই রেগান তীক্ষ্ণ চোখ দিয়ে তাকে দেখছে। আমি তোমার মায়ের একজন বন্ধু। তোমার মা বললেন তুমি একটু অসুস্থ, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। রেগানের মুখে বিদ্রূপের হাসি দেখা গেল, যেন বহু কষ্টে সে নিজেকে হাহা অট্টহাসি থেকে বিরত রাখল। রেগানের মুখে বিদ্রূপের হাসি দেখা গেল, যেন বহু কষ্টে সে নিজেকে অট্টহাসি থেকে বিরত রাখছে। রেগান বলল, শেষ পর্যন্ত তোমাকে ধরে এনেছে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। ভালো, আমার কিছু সাহায্য দরকার এই মুহূর্তে। দড়ির বাঁধনগুলো খুলে দাও তো দেখি। ওগুলো খুব কষ্ট দিচ্ছে বুঝি? কষ্ট টষ্ট না, বিরক্তিকর ব্যাপার, মহা বিরক্তিকর। বাঁধন খুললে তুমি নিজেকে ব্যথা দিতে পারো রেগান। আমি রেগান নই। ও, তুমি রেগান নও? আমি বুঝতে পারিনি, আমাদের পরিচয় হয়নি। আমার নাম ডেমিয়েন কারাস। তোমার নাম? আমি পিশাচ, শয়তানও বলতে পারো। ভালো, খুব ভালো। একজন পিশাচের সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। তাহলে কিছু কথাবার্তা বলা যাক। কথা বলতে চাও বুঝি? হ্যাঁ। ভালো, কথা বলবো, কিন্তু এরকম বাধা অবস্থায় আমি কথা বলতে পারি না। কথা বলার সময় হাত পা নাড়ানো আমার পছন্দ, পুরনো অভ্যেস। এখন দয়া করে বাঁধনগুলো খুলবে? ডেমিয়েন কারাস কথার বাঁধনি দেখে অবাক হলেন। চেয়ার নিয়ে রেগানের কাছে খানিকটা এগিয়ে গেলেন। তার কৌতূহল ক্রমেই তীব্র হচ্ছে। তুমি তাহলে শয়তান? হ্যাঁ, এই বিষয়ে তুমি 100% নিশ্চিত থাকতে পারো। শয়তান হলে তা তুমি নিজেই বাঁধন খুলে ফেলতে পারো। শয়তানের ক্ষমতা তো কম নয়। ইচ্ছা করলেই দড়িগুলো তুমি শূন্যে মিলিয়ে দিতে পারো। তা পারি, তবে ক্ষমতার নমুনা দেখাতে পছন্দ করি না। ব্যাপারটা তাহলে স্থূল হয়ে পড়ে। আমি সব কিছুতেই সূক্ষ্মতা পছন্দ করি, কারণ আমি একজন শিল্পী, বুঝলে? হ্যাঁ, তা বুঝতে পারছি। তাছাড়া আমি যদি তোমাকে বাঁধন খুলতে না দেই, তাহলে একটা সৎ কাজ করার সুযোগ থেকে তোমাকে বঞ্চিত করা হয়। শয়তানের কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ করা থেকে বিরত রাখা। কাজেই তোমার চেষ্টা করা উচিত যাতে আমি কোনোভাবে ভালো কিছু করতে না পারি, তাই না? ডেমিয়েন কারাস, তুমি দেখছি শেয়ালের মতো ধূর্ত। তা শোনো, যদি বাঁধনগুলো তুমি খুলে দাও, তাহলে তোমাকে আমি তোমার ভবিষ্যতের সব কিছু বলে দেব। ভবিষ্যৎ বলে দেবে? প্রমাণ কি যে তুমি ভবিষ্যৎ বলতে পারো? আমি শয়তান, আমি পারি। একটা প্রমাণ দাও। প্রমাণ দিয়েও লাভ হবে না। তোমার মধ্যে বিশ্বাস খুব কম। তুমি তো ঈশ্বরেও বিশ্বাস করো না। কারাস চমকে উঠলেন। রেগানের ভ্রু নাচছে, চোখ দুটো ঝলসে উঠছে বিদ্রূপে। মনের ভাব লুকিয়ে কারাস সহজভাবে কথা বলে যেতে চেষ্টা করলেন। একটা সহজ প্রমাণই না হয় দেখাও তুমি আমাকে। তুমি যদি শয়তান হও, তাহলে তো তুমি সবকিছুই জানো। সবকিছু না, প্রায় সবকিছু। দেখলে তো আমি আমার অক্ষমতা স্বীকার করি। আমি ভাবছিলাম তোমার জ্ঞানের গভীরতাটা পরখ করব। তার দরকার নেই, আমি নিজে থেকেই বলছি। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় হ্রদের নাম টিটিকাকা, সেটা পেরুতে, ঠিক আছে? না, আমি এমন একটা কিছু জিজ্ঞেস করব যার উত্তর শুধু শয়তানের পক্ষেই জানা সম্ভব। আচ্ছা বলো তো, রেগান এখন কোথায়? এখানেই আছে সে। তাকে দেখতে চাই আমি। কেন দেখতে চাও? তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্যি কথা বলছো। ওহে ডেমিয়েন কারাস, তুমি ওর সঙ্গে কিছু করতে টরতে চাও নাকি? তাহলে প্যান্ট খুলে চলে আসো না, দড়িগুলো খুলে দাও, তারপর দেখো মজা সে কেমন ফুর্তি হয়।
রেগানের সঙ্গে কথা বলে কি করবে? ও কথাবার্তা তেমন পারে না। তার মানে তুমি জানো না রেগান এখন কোথায়? অর্থাৎ শয়তান তুমি নও। জানি জানি। তাহলে দেখাচ্ছ না কেন? আচ্ছা, আরেকটা কাজ করলে হয় না? আমি বরং তোমার মনের কথা বলে দেই, সেটাও একটা প্রমাণ হবে। 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা ভাবো তো মনে মনে। আমি বলে দিচ্ছি। না, ওতে কিছু প্রমাণ হবে না। তা অবশ্যই হবে না। শোনো বাপু কারাস, তোমাকে আমি কোনো প্রমাণ দেব না। বিশ্বাস আর অবিশ্বাস এই দুইয়ের মধ্যে তোমাকে আটকে রাখবো আমরা। আমরা বলছো কেন? আর কে আছে তোমার সঙ্গে? এই কুত্তির মধ্যে এখন আমরা অনেকেই আছি। পরে তোমাকে বলবো কে কে আছি। তার আগে আমার একটা হাত শুধু খুলে দাও। শরীরে বড্ড চুলকানি হয়েছে, চুলকাতে হবে। জায়গাটা দেখিয়ে দাও, আমিই চুলকে দিচ্ছি। বলেছি না তুমি শেয়ালের মতো ধূর্ত। বেশ, রেগানকে একবার দেখাও, তারপর একটা বাঁধন না হয় খুলে দেব। মুহূর্তের মধ্যে কিছু একটা হলো। কারাস দেখলেন গাঢ় দুঃখ মাখা একজোড়া সজল চোখ, ব্যথা কাতর এক বালিকার ম্লান মুখ, কিন্তু তা মুছে গেল সঙ্গে সঙ্গে। তারপরে শোনা গেল ক্রুদ্ধ গর্জন। এখন নিশ্চয়ই বাঁধনটা খুলবে। কারাসের আচ্ছন্ন ভাব তখনও কাটেনি। রেগানকে দেখা গিয়েছিল কি? ব্যথায় ক্লান্তিতে আচ্ছন্ন ওই মেয়েটাই তবে রেগান। ফাদার, ফাদার, দয়া করুন, এই পঙ্গুকে দয়া করুন। কারাস চমকে তাকিয়ে দেখেন রেগানের ক্রূর চোখে বিদ্রূপ ঝিলিক দিচ্ছে। কথাটা কোথায় শুনেছেন যেন? হ্যাঁ, নিউ ইয়র্ক সাবওয়েতে। লোকটাকে $1 দিয়েছিলেন তিনি। কারাস, তোমার মা কিন্তু এখানেই আছেন। কোনো খবরাখবর থাকলে দিতে পারো। কারাসের সহজ চিন্তাশক্তিও লোপ পেল। থেমে থেমে কোনো রকমে বললেন, আমার মা? উনি যদি এখানে থাকেন তাহলে তুমি তার ডাকনাম নিশ্চয়ই জানবে। বলো, তার নাম কি? বলো। কাছে আসো, বলছি। কারাস খানিকটা এগিয়ে গেলেন। আরো কাছে, ফিসফিস করে বলবো আমি। আরো খানিকটা এগুতেই রেগান মুখ ভর্তি করে তার উপর বমি করল। কারাস নড়লেন না, শান্ত স্বরে বললেন, বলো, আমার মায়ের নাম কি বলো। রেগান খিলখিল করে হাসতে লাগলো। কারাস ঘর থেকে বেরিয়ে এসে সহজভাবেই বাথরুম কোন দিকে জানতে চাইলেন। ক্রিস মুখ কালো করে বলল, ফাদার, আমি লজ্জিত। লজ্জিত হওয়ার কিছুই নেই। আপনার মেয়েকে কি কোনো রকম ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে? হ্যাঁ, লিব্রিয়াম। কতটুকু করে দিচ্ছেন? দৈনিক 400 মিলিগ্রাম। বলেন কি মিসেস ম্যাকনিল? আমার মনে হয় ওকে কোনো হাসপাতালে রাখা খুব দরকার। তা সম্ভব নয় ফাদার। রিগান একটা মারাত্মক অপরাধ করেছে। বাইরে রাখলেই তা জানাজানি হয়ে যাবে। আমি কিছুতেই সেটা হতে দিতে পারি না। মিসেস ম্যাকনিল, আপনি নিচে গিয়ে বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। ফাদার কারাস খুঁটিয়ে খুঁটিয়ে রেগানের অসুখের সমস্ত ইতিহাস শুনলেন। 2-1টি ঘটনা দ্বিতীয়বার শুনতে চাইলেন। ক্রিস বলল, ওর কি হয়েছে ফাদার? একটু কঠিন ভাষায় বলতে হয়, মনের ওপর চেপে থাকা গ্লানি থেকে দ্বৈত সত্তার উদ্ভব ঘটেছে ওর মধ্যে, সেই সঙ্গে মানসিক অসুস্থতাজনিত হিস্টেরিয়া। এসব ফালতু কথা অনেক শুনেছি ফাদার। আমাদের মানসিক হাসপাতালে যেসব রোগী আছে তাদের তো আপনি দেখেননি, আমি দেখেছি। তারা রেগানের চেয়েও অনেক বিচিত্র সব কাণ্ডকারখানা করতে পারে। বেশ, তাহলে ফাদার আপনি বলুন, রেগানের ঘরে যেসব শব্দ হয় সেগুলো কেমন করে হয়? কই, আমি তো কোনো শব্দ শুনিনি। আপনি না শুনলেও বেরিঞ্জার ক্লিনিকের ডাক্তাররা সবাই শুনেছেন। হয়তো শুনেছেন, কিন্তু তার ব্যাখ্যাও আছে। একে বলে সাইকোকাইনেসিস। কি? বয়সন্ধিকালে
মেয়েদের মধ্যে যদি ঘোরতর মানসিক অস্থিরতা থাকে তাহলে এসব হতে দেখা যায়। কোনো অজানা শক্তি এর মূলে আছে, তবে তা ভৌতিক কিছু নয়। রেগানের অবস্থা নিজের চোখে দেখেও এসব বলছেন? মিসেস ম্যাকনিল, অনেক সময় খুব জটিল কোনো জিনিসের ব্যাখ্যা খুব সহজ হয়ে থাকে। ফাদার কারাস, আমি এসব কিছু বুঝি না। আমি কোনো থিওরি শুনতে চাই না। দ্বৈত সত্তা? দ্বৈত সত্তা কি? কি সেটা বলুন, আপনি বোঝান আমাকে। আমি কি এতই অজ্ঞ মূর্খ যে আপনাদের এইসব বুঝবো না? মিসেস ম্যাকনিল, পৃথিবীর কেউই এসব বোঝে না। আমরা শুধু জানি এটা হয়। জিনিসটা এইভাবে দেখুন, আমাদের মাথায় প্রায় 17 বিলিয়ন কোষ আছে। তারা প্রতি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে। মাথার প্রতিটা কোষের একটা স্বাধীন সত্তা আছে, যার জন্যই এটা সম্ভব। এখন মানুষের মাথাটাকে একটা সমুদ্রগামী জাহাজ মনে করুন। কল্পনা করুন, মাথার প্রতিটা কোষ একজন নাবিক। তাদের একজন ক্যাপ্টেন আছে। সে ঠিক জানে না অন্য নাবিকরা কখন কি করছে, কিন্তু জানে যে তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন যদি জাহাজে কোনো বিদ্রোহ ঘটে আর অন্য নাবিক ক্যাপ্টেনের স্থান নেয়, তখন সেই নাবিকটা হবে দ্বিতীয় সত্তা। ক্রিস এক দৃষ্টিতে তাকিয়েছিল। কারাসের কথা শেষ হতেই বলল, আমি আমার মেয়েকে চিনি। তার যত পরিবর্তনই হোক, তাকে আমি চিনব। অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে আমার সামনে এনে দাঁড় করালেও আমি আমার মেয়েকে চিনে বের করতে পারবো। ফাদার, আমার কথা আপনি বিশ্বাস করুন। দোতলায় যে এখন শুয়ে আছে, সে সত্যিই রেগান নয়। কারাস শান্ত স্বরে বললেন, চট করে কিছু ভেবে বসা ঠিক হবে না। চট করে আমি কিছু বলছি না। ওই জিনিসটার সঙ্গে তো আপনি নিজেও কথা বলেছেন। ওর অস্বাভাবিক বুদ্ধি লক্ষ্য করেননি? দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রেই বুদ্ধিমান হয়। প্রফেসর জাং ফ্রয়েডের বিখ্যাত ছাত্র একথা লিখে রেখে গেছেন। রাখুন আপনার জাং আর ফ্রয়েড। আমি এসব আর শুনতে চাই না। যথেষ্ট শুনেছি। কারাস হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ উঠব। আমার একটা লেকচার আছে, তবে আবার আসব। যতদিন না আপনার মেয়ে সুস্থ হয়, আপনি আমাকে পাবেন। ক্রিস কিছু বলল না। আপনি আমাকে রেগানের মেডিকেল রেকর্ড দিতে পারেন? দেখুন ফাদার, আমি ওসব এক দফা শেষ করে এসেছি। শেষ করলেও আমার লাগবে। ধর্মীয় পদ্ধতিতে শয়তান তাড়াবার ব্যবস্থা করতে হলেও ওর মেডিকেল রেকর্ড আমার লাগবে। গির্জার অনুমতির জন্যে আমার প্রমাণ করতে হবে রেগানের মধ্যে সত্যি কিছু একটা ভর করেছে। কবে নাগাদ আনতে পারবেন সেসব? তাড়াতাড়ি আনাবার জন্যে যদি আমার একটা প্লেনও ভাড়া করতে হয়, আমি তা করব ফাদার। আর ওর কথাবার্তার টেপ দরকার। আগে ওর কথা কেমন ছিল আমি শুনতে চাই। আমি এনে দিচ্ছি। জন্মদিনে ওর বাবাকে পাঠাবার জন্যে ও একটা ক্যাসেট টেপ করেছিল। বিদায় নেওয়ার আগে কারাস বললেন, আচ্ছা মিসেস ম্যাকনিল, আপনি কি জানেন যে কিছুদিন আগে আমার মা মারা গেছে? জানি। আমি খুব দুঃখিত ফাদার। আপনার মেয়ে কি জানে? না তো, সে জানবে কোত্থেকে? কারাসের ব্রু কুচকানো দেখে ক্রিস উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, এসব জিজ্ঞেস করছেন কেন? ঘর থেকে বেরিয়ে ঘাড় ফিরিয়ে কারাস রেগানের জানালার দিকে তাকালেন। তিনি অকারণেই কেমন অস্থিরতা অনুভব করলেন। তার মনে হলো পর্দা ঘেরা ওই বন্ধ জানালাটার ওপাশ থেকে কেউ যেন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। অনেকক্ষণ অভিভূতের মতোই দাঁড়িয়ে থাকলেন তিনি। কারাস সরাসরি নিজের ঘরে গেলেন না। প্রথমে গেলেন জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। গাদাখানেক বই আর পত্রপত্রিকা ইস্যু করলেন। তারপর ঘরে ফিরে সিগারেট ধরিয়ে ভাবতে বসলেন। রেগানের যা হয়েছে তাকে কি সত্যি সত্যি হিস্টেরিয়া বলা চলে? সে কি করে তার মায়ের কথা জানল? কি করে নিউ ইয়র্ক সাবওয়ের সেই বিকলাঙ্গ ভিখিরির গলায় কথা বলল? চিন্তিত মুখে কারাস লাইব্রেরি থেকে আনা বইগুলো পাতা উল্টাতে লাগলেন। অন্যমনস্ক ভঙ্গিতে একসময় দ্য রোমান রিচুয়ালস বইটা খুলে শয়তান সম্পর্কিত অংশটিতে চোখ বুলাতে লাগলেন।
কেউ যেন প্রথমে ভূতে পাওয়ায় বিশ্বাস না করেন। শয়তানের ভর সত্যি সত্যি হয়েছে কিনা তা আগে সঠিকভাবে জানতে হবে, লক্ষণসমূহ বিশ্লেষণ করতে হবে। যখন কাউকে শয়তানে ধরে তখন সে সাধারণত বিচিত্র ভাষায় কথা বলতে পারে এবং ভবিষ্যতের ঘটনাসমূহ বলতে পারে। শয়তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে, সেই সঙ্গে তার ক্ষুরধার বুদ্ধির প্রমাণও পাওয়া যাবে। ভূতে পাওয়ার ওই লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সঙ্গে মিলে যায়, কিন্তু ক্রিস বলেছে পরকাল বিষয়ক একটা বই পড়েছে রেগান। সে বইটা কি রেগানের দুর্বল মনে কোনো প্রভাব ফেলেনি? আচ্ছা, রেগানের অস্বাভাবিকতাগুলোকে একটা একটা করে বিশ্লেষণ করা যাক। কারাস কাগজ কলম নিয়ে বসলেন। 1. রেগানের চেহারার বিকৃতি। অসুখের জন্য হতে পারে, শরীর মনের ছায়া, শারীরিক অসুস্থতা চেহারায় ধরা পড়বেই। 2. রেগানের গলার স্বরের পরিবর্তন। আগেকার গলার স্বর শোনা হয়নি, কাজেই কতটুকু পরিবর্তন হয়েছে তা বলা সম্ভব নয়। তাছাড়াও দিনরাত বিকট স্বরে চিৎকার করলে স্বরতন্ত্র মোটা হবেই। 3. রেগানের কথা বলার ধরন এবং সাধারণ জ্ঞানের নতুন বিস্তৃতি, ক্রিপ্টোমেন্সিয়া। 4. রেগান তাকে পাদ্রী হিসেবে চিনতে পেরেছে, যদিও তার গায়ে কোনো পোশাক ছিল না। অনুমান করে বলেছে, সৌভাগ্যক্রমে এই ক্ষেত্রে অনুমান সত্যি হয়েছে। 5. রেগান ধরতে পেরেছে যে তার মা মারা গেছে। এটাও অনুমান, আমার বয়স 40, আমার মা বেঁচে না থাকারই কথা। 6. কথাবার্তায় রেগানের ক্ষুরধার বুদ্ধি। দ্বৈত সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি সচরাচর অত্যন্ত বুদ্ধিমান হয়, এ বিষয়ে জাঙের অভিমত সঠিক। কারাস কাগজ কলম সরিয়ে রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রেগানের কথার যে টেপটি এনেছেন সেটা রেকর্ডারে চালু করলেন। রেগানের গত জন্মদিনে টেপটা করা হয়েছিল, তার বাবাকে পাঠাবার জন্যে রিনরিনে মিষ্টি গলা। বাবা, আমি কথা বলছি, কিছু মনে আসছে না। মা, কি বলবো? মায়ের গলা। বলো, সারাদিন কি করলে? শোনো, আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় গিয়েছিলাম জানো তুমি? আচ্ছা, প্রথম থেকে শুরু করি। টেপ বন্ধ করে কারাস নিজের মনেই বললেন, রেগানের ঘরে যে বসে আছে সে রেগান নয়, হতেই পারে না। রাত 12টার দিকে কারাস সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলেন। তার মাথায় একটা পরিকল্পনা এসেছে। রেগানের গায়ে যদি হোলি ওয়াটার নাম দিয়ে সাধারণ কিছু পানি ছিটিয়ে দেয়া হয় তাহলে কি হবে? যদি সত্যি সত্যি শয়তান হয়ে থাকে তাহলে জানবে ওটা কিছুই না, কাজেই হোলি ওয়াটারের কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি এটা কোনো মানসিক অসুখ হয়, যদি এই শয়তান হয়ে থাকে রেগানের মনের কল্পনা, তাহলে সে সাধারণ পানিকেই হোলি ওয়াটার মনে করবে আর যন্ত্রণায় চিৎকার শুরু করবে। কারাস খুশি মনে আরেকটা সিগারেট ধরালেন। নিখুঁত পরিকল্পনা। কারাস ভোরবেলায় ক্রিসের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তার পরনে পাদ্রীদের পোশাক। দরজা খুলে দিল উইলি। মিসেস ম্যাকনিল কোথায়? ওপরে আছেন। ক্রিস রেগানের ঘরের সামনে চেয়ারে মাথা নিচু করে বসেছিল। এত ভোরে কারাসকে আসতে দেখে সে খুবই অবাক হলো। গুড মর্নিং মিসেস ম্যাকনিল। গুড মর্নিং। রাতে বোধহয় আপনার ভালো ঘুম হয়নি। না ফাদার, একেবারেই ঘুম হয়নি। সারা রাত রেগান বড় বিরক্ত করেছে। আপনার কাছে কোনো টেপ রেকর্ডার আছে মিসেস ম্যাকনিল? আমি ওর কথা টেপ করতে চাই। কথাটা শুনেই ক্রিসের কেমন ভাবান্তর ঘটল। প্রথমে আপত্তি জানালো, কিন্তু কারাসের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হলো। দাঁড়ান, পাঠাচ্ছি বলেই ক্রিস ছুটে বেরিয়ে গেল। কারাস অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। ক্রিসের আচরণ খানিকটা অন্যরকম লাগছে। তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সাড়া আসছে না, অস্বাভাবিক নীরবতা। কারাস দরজা খুলে ভেতরে ঢুকলেন। পানির বোতলটা তার পকেটেই আছে। ঘরের ভেতর তীব্র কটু একটা গন্ধ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছুটে বেরিয়ে যেতে ইচ্ছা হয়। কারাসের অবশ্য কোনো ভাবান্তর হলো না।
তিনি তাকালেন বিছানার দিকে। সেই ক্রূর হাসি শোনা গেল আবার, চাপা ঘৃণা মাখানো হাসি। কেমন আছো ডেমিয়েন কারাস? তুমি কেমন আছো? ভালো, বেশ আনন্দে আছি। তোমাকে দেখে আজ খুব আনন্দ হচ্ছে। তা পোশাক টোশাক জড়িয়ে এসেছো দেখছি। ঘরে একটু দুর্গন্ধ আছে, তোমার অসুবিধা হচ্ছে না তো? না। তুমি মহামিথ্যু। তাতে কি তোমার খারাপ লাগছে? কিছুটা লাগছে, কিন্তু শয়তানরা তো মিথ্যাবাদীদেরই পছন্দ করে। করে, তবে আমি যে শয়তান সে খবর তুমি পেলে কোত্থেকে? তুমি শয়তান নও? মোটেও না। এত বড় সৌভাগ্য কি আমার হতে পারে? তাহলে তুমি কে? আমাকে একটা ক্ষুদে শয়তান বলতে পারো। ভালো কথা, ভূত তাড়ানোর জন্য আজকের দিনটা খুব চমৎকার, তাই না? কারাস অবাক হয়ে রেগানের ঝকঝকে চোখের দিকে তাকিয়ে রইলেন। তাড়াতাড়ি শুরু করা দরকার ফাদার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু তাতে তো তোমাকে চলে যেতে হবে, তা জানো নিশ্চয়ই। ভুল বললে, এতে তোমাকেও পাবো আমাদের মধ্যে। কারাস এবার রীতিমতো চমকে উঠলেন। তার মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে বরফ শীতল হাতে স্পর্শ করছে। রেগান ঘর ফাটিয়ে হেসে উঠল। তুমিও আমাদের সঙ্গে যোগ দেবে ফাদার, দিতেই হবে। অবিশ্বাসীদের এছাড়া পথ নেই। তোমার সঙ্গে কথা বললে বড় আনন্দ হয় কারাস। রেগান হঠাৎ থেমে গেল, যেন শুনতে পেল কেউ একজন আসছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। কারাসও তাকালেন। একটা টেপ রেকর্ডার হাতে কার্ল এসে ঢুকল। রেকর্ডারটি চলছে। মাইক্রোফোন স্ট্যান্ডটা টেবিলের ওপর রেখে কার ঘর ছেড়ে চলে গেল। এসব কি হচ্ছে কারাস? আমাদের ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড করে ফেলছো মনে হচ্ছে। কিছুমাত্র না, অভিনয় করতে আমার চমৎকার লাগে। নাম কি তোমার? নামটাম কিছু নেই। তুমি কি গ্রিক ভাষা জানো? চমৎকার জানি। উৎসাহিত হয়ে কারাস ক্লাসিক গ্রিক ভাষায় জিজ্ঞেস করলেন, পম্যাগনোকাস হতি প্রেসবিটার্স এইনি। আমার কথা বলার মুড নেই। তার মানে তুমি গ্রিক জানো না? বললাম তো, আমার মুড নেই। এই সময় ড্রেসারের একটা ভারী ড্রয়ার হঠাৎ শব্দ করে খানিকটা বেরিয়ে এলো। কারাস চমকে উঠে বললেন, ড্রয়ারটা তুমি বের করলে? নিশ্চয়ই, ক্ষমতার সামান্য একটু নমুনা দেখালাম। আবার করতে পারো? পারি, কিন্তু করব না। তোমাকে সবসময় খানিকটা সন্দেহের মধ্যে রাখা দরকার। আবার কে যেন হিমশীতল হাতে কারাসের ঘাড় স্পর্শ করল। চমকে উঠলেন তিনি। এক সীমাহীন আতঙ্ক যেন তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। ভয় পেলে নাকি কারাস? কারাস চট করে নিজেকে সামলে নিলেন। সহজভাবে কথা বলতে চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে পারো এই মুহূর্তে আমি কি চিন্তা করছি? তোমার চিন্তায় আমার কোনো আগ্রহ নেই। তার মানে তুমি আমার মনের কথা বলতে পারো না? তা ভাবতে যদি তোমার ভালো লাগে তাহলে তাই। তুমি যেই হও, তুমি অদ্ভুত। তা ঠিক, প্রিয় কারাস, খুব সত্যি কথাই বলেছ। তোমার নাম কি? নামে কি আসে যায় বন্ধু? কারাস পকেটে হাত দিয়ে পানির বোতলটা এখন বের করলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে রেগান বলল, ওটা কি? চিনতে পারছো না? হোলি ওয়াটার। মুহূর্তের মধ্যে যেন একটা প্রলয় ঘটে গেল। বিকট স্বরে চিৎকার করতে লাগলো রেগান, বাঁচাও, আমাকে বাঁচাও, পুড়িয়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে, উহ, পুড়িয়ে ফেলছে। চেঁচাতে চেঁচাতে সে নিথর হয়ে পড়ল। বিচিত্র অচেনা ভাষায় বিড়বিড় করতে লাগলো,
কারাস বললেন, তুমি কে? মিয়াও কেইন। এটা কি তোমার নাম? বিড়বিড় করে এর উত্তর দেয়া হলো। আমার কথা কি বুঝতে পারছো? অস্পষ্ট উত্তর, সেই অচেনা ভাষা। কারাস আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন। বিড়বিড় করতে করতে রেগান এক সময় ঘুমিয়ে পড়ল। কারাস নিচে নেমে এসে দেখেন সোফায় ক্লান্ত ভঙ্গিতে শুয়ে আছে ক্রিস। দু চোখ বোজা, পায়ের শব্দে জেগে উঠে বসল সঙ্গে সঙ্গে। ফাদার, আপনাকে কফি না চা দেব? না ধন্যবাদ। মিসেস ম্যাকনিল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। আপনার মেয়ের অসুখটা সম্পূর্ণ মানসিক, শয়তান টয়তান কিছু নয়। এক্সোরসিজম করার পরিকল্পনা বাদ দিতে হবে। আজ হঠাৎ এই কথা বলছেন কেন? আমি ওর গায়ে হলি ওয়াটার ছিটিয়ে দিতেই ও বিকট চিৎকার শুরু করে দিল। তাতে হয়েছে কি? আসলে ওটা হলি ওয়াটার ছিল না। সত্যিকার শয়তান হলে প্রভেদটা বুঝতে পারত। হয়তো এই শয়তানটা দুইয়ের মধ্যে প্রভেদ জানে না। মিসেস ম্যাকনিল, আপনি তাহলে পুরোপুরি বিশ্বাস করেন যে রেগানের মধ্যে সত্যি সত্যি শয়তান আছে? ফাদার, আপনি করেন না? সত্যি করে বলুন, করেন না? কারাস কোনো জবাব দিলেন না। ক্রিস কাঁদতে শুরু করলেন। তখন ক্রিসের হাতের উপর একটা হাত রেখে কারাস কোমল স্বরে বললেন, রেগানের রিপোর্টগুলো আমার হাতে আসার পর আমি চার্চের কাছে পুরো বিষয়টা তুলে ধরব। মিসেস ম্যাকনিল, গোটা ব্যাপারটাই বড় রহস্যময়। একবার আমার মনে হয় এটা একটি ভয়ঙ্কর মানসিক অসুখ, আবার মনে হয় মেয়েটির মধ্যে শয়তান থাবা মেরে বসে আছে। ঘর থেকে বেরিয়েই কারাস এক অপ্রত্যাশিত দৃশ্য দেখলেন। রাস্তায় ল্যাম্প পোস্টের কাছে দাঁড়িয়ে কার্ল এক দৃষ্টে রেগানের ঘরের বন্ধ জানালার দিকে তাকিয়ে আছে। কারাসকে দেখেই সে চমকে উঠল। কেমন আছো কার্ল? ভালো, আমি ভালো আছি বলেই দ্রুত পায়ে সে হাঁটতে শুরু করলো, যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে। কারাস বেশ অবাক হলেন। কার্ল প্রথমে গেল বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে উঠে 2-3 বার বাস বদলে শহরের সর্বদক্ষিণ প্রান্তে এসে উপস্থিত হলো। তারপর হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে শেষ পর্যন্ত থামল, সে জায়গাটা শহরের দরিদ্রতম অঞ্চল। চারদিকে জীর্ণ কদাকার সব ফ্ল্যাট, রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ। একটা ভাঙাচোরা দোতলা বাড়ির লোহার সিঁড়ির নিচে খানিকক্ষণ অপেক্ষা করে সে ক্লান্ত পায়ে ওপরে উঠতে থাকলো। তারপর একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলো, এলভিরা, এলভিরা। দরজা খুলে আলুথালু পোশাকের 20-21 বছরের একটা মেয়ে মুখ বের করলো। ঘরের ভেতর থেকে কর্কশ পুরুষ গলা শোনা গেল, বিদায় কর, পয়সা দিয়ে এসেছি। এলভিরা কড়া ধমক লাগালো, চুপ করো, আমার বাবা এসেছে। কার্ল ধরা গলায় বললেন, কেমন আছিস মা? ভালো, ভেতরে এসো না কিন্তু, হারামজাদাটা নেংটো হয়ে বসে আছে। তুমি টাকা এনেছো? কার্ল পকেট থেকে টাকা বের করলো। এলভিরা ছো মেরে টাকাগুলো নিয়ে নিল। ওইসব আজে বাজে ইঞ্জেকশনগুলো নিস না, তোকে আমি নিউ ইয়র্কে একটা ক্লিনিকে নিয়ে যাব, ওরা সারিয়ে দেবে, তখন ভদ্রভাবে জীবন কাটাতে পারবি। আহ, কি ফ্যাচ ফ্যাচ শুরু করলে, এখন যাও তো, ঘরে আমার লোক আছে। মা, লক্ষ্মী মা আমার, কথা শোন। কার্ল মেয়ের হাত ধরে ফেলল। এলভিরা ছটকা মেরে হাত সরিয়ে দিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, কি যে ঝামেলা করো প্রতিবার। ভেতর থেকে লোকটি চেঁচালো, ঘাট ধরে বের করে দে। এলভিরা সঙ্গে সঙ্গে কার্লের মুখের ওপর সশব্দে দরজা বন্ধ করে দিল। ক্লান্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসে কার্ল দেখে রাস্তার অন্য পারে কিন্ডারম্যান দাঁড়িয়ে আছে। কার্লকে দেখে সে গম্ভীর স্বরে বলল, মিস্টার কার্ল, এখন মনে হয় আপনি আমার সঙ্গে খোলাখুলি কথা বলতে পারেন, তাই না? কিন্ডারম্যানের হাত দুটি পকেটের ভেতর, চোখের দৃষ্টি বিষণ্ণ।
আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।